হাসিনা নামছেন আর তারেক জিয়া এয়ারপোর্টে ঢুকছেন বাংলাদেশে আসার জন্য। এই যে দৃশ্য একবার একটু কল্পনা করেন তো, যেটি আজ থেকে এক সপ্তাহ আগে আমি যদি বলতাম আপনারা আমাকে পাগল বলতেন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। কেন হঠাৎ ওনাকে ভাষণ দিতে হচ্ছে? একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তারেক রহমান বীরের বেশে এই বাংলাদেশে এসেছে এবং লাখো কোটি মানুষের এয়ারপোর্টে ভিড় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সেই ভিডিওগুলো বিস্তারিতর মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিও দেখতে পারবেন ডক্টর ইউনূস কোন উদ্যোগটি নিয়েছে, যার জন্য লাখো মানুষ তাকে সালাম জানাচ্ছে। সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তার জন্য আমি রিকোয়েস্ট রাখবো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা একের পর এক বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই। বিস্তারিত ভিডিওটি দেখার একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে মোবাইল স্ক্রিন থেকে একের পর এক বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। কেন হঠাৎ ওনাকে ভাষণ দিতে হচ্ছে? এটি নিয়ে একটি রাজনৈতিক জল্পনা কল্পনা শুরু হয়েছে। আমার মনেও এ নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে গত কয়েকদিনের ঘটনা প্রবাহে। তার মধ্যে আমার মনে হয়েছে যে ডক্টর ইউনূস সরকার যথেষ্ট চাপের মধ্যে আছে, অনেকগুলো চাপ। একটা হলো প্রশাসনিক রদবদল নিয়ে যেভাবে তিনি নিয়োগ দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, তাতে বোধহয় তার যে সহযোগী রাজনৈতিক দলগুলো, যে দলগুলো স্বাগত জানিয়েছিল, বিএনপি, জামাত বা বাকিরা, তারা সন্তুষ্ট নয়। তারা মনে করছে যে এখনো বিগত সরকারের অনেক আশীর্বাদ পুষ্ট লোকজন প্রশাসনের রয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছে। এই একটি বিষয় ভিতরে ধুমায়িত হচ্ছে। নিয়োগ, বদলি, পদোন্নতি নিয়ে একটা প্রচন্ড রকম চাপ আর দাবি দেওয়া তো আছেই। আনসার বাহিনী সহ নানা সংগঠন এবং প্রতিষ্ঠান, যমুনা থেকে শুরু করে তিনি যেখানে বাসভবন এবং তার অফিস থেকে শুরু করে একেবারে প্রেস ক্লাব পর্যন্ত সয়লাভ এবং হঠাৎ করে তীব্র যানজট। বোঝা যাচ্ছে যে মধুচন্দ্রিমা ছিল প্রথম 10 দিন, আস্তে আস্তে কিন্তু অন্যদিকে ধাবিত হচ্ছে। 8 তারিখে শপথ নেওয়ার পর থেকে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা দেওয়া হচ্ছিল ডক্টর ইউনূস সরকারকে, এখন কিন্তু অনেকেই সমালোচনা করছেন নানা কারণে। এর মধ্যেই ভয়াবহ বন্যা, সেই বন্যা সামাল দিতে হচ্ছে প্রশাসনিক সংস্কার, রদবদল। এর মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দ্রুত নির্বাচন দিতে হবে এবং সংস্কারের রোডম্যাপ জাতির সামনে তুলতে হবে, এবং অন্তর্বর্তী সরকারকে বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয়ে সংলাপ করতে হবে। আজকে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম তিনি আবার একটি বক্তব্য দিয়েছেন সবার সামনে। বলছেন যে বিপ্লবীদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে, অর্থাৎ যে সরকার যাদেরকে নিয়ে গঠন করা হয়েছে তিনি সন্তুষ্ট না। এবং একই সঙ্গে তিনি সেনাবাহিনীকেও সমালোচনা করেছেন, বলছেন যে হত্যাকারীরা কিভাবে ক্যান্টনমেন্টে আশ্রয় পেল, সেখানেও অসন্তোষ প্রকাশ করেছে। বিএনপির মতন বড় রাজনৈতিক দল এখন তো কার্যত সবাই মনে করে যে এই সরকার হচ্ছে ব্যাকড বাই বিএনপি এবং ছাত্ররা। তো ছাত্ররা তো আর সেইভাবে সংগঠিত না। সংগঠিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামাত এবং তার সহযোগী যারা, তাদের সমর্থিত সরকার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তো এই অন্তর্বর্তী সরকার যদি তাদের কাছ থেকে প্রেশারের সম্মুখীন হয় এবং তারা তাদের মতন করে মানে চালিত করতে চান, তাহলে কি করবে? আবার কেউ কেউ সমালোচনা করছে যে এটা একটা এনজিওগ্রাম সরকার হচ্ছে, অর্থাৎ নানা এনজিওর সাথে যুক্ত যে ব্যক্তিরা আছেন তারা এখানে এসেছেন উপদেষ্টা হিসেবে। ফলে এটি এক ধরনের ধরি মাছ না ছুঁই পানি টাইপের কার্যক্রম পরিচালনা করছে। অর্থাৎ যেই ধরনের 15 বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকার গঠন, তাদের যেই ধরনের অ্যাকশন হওয়ার কথা, দুর্নীতির বিরুদ্ধে, তারপরে অপশাসনের বিরুদ্ধে যে সমস্ত ব্যক্তিরা নানান প্রান্তে পালিয়ে আছে তাদেরকে ধরা, তাদেরকে বিচার করা, এই কাজগুলো হয়তো সংগঠিতভাবে ভালোভাবে হচ্ছে না। এইসব কারণে একটা অসন্তোষ দেখা যাচ্ছে। আর আকাঙ্ক্ষাও আছে বড় দল হিসেবে বিএনপি, তারা নিজেরা হয়তো চাপের মধ্যে পড়েছে। সেই চাপটা আবার তারা প্রকাশ্যে আনছেন যে না, আমরাও অন্তর্বর্তী সরকারকে বলছি। এখন অন্তর্বর্তী সরকারের নিজস্ব তো কোনো দল নেই, সবার সমর্থিত একটা সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার। এবং ইউনূস সাহেব কিন্তু প্রথমেই যখন তিনি দেশে ফিরেছিলেন, তিনি বলেছিলেন 7 তারিখে তিনি দেশে ফিরলেন, তিনি কিন্তু বলেছিলেন যে যদি সহিংসতা চলতে থাকে তাহলে আমি বুঝবো যে আমার দরকার নেই এই সরকারে, আমি আমার কাজে ফিরে যাব। ফলে শুধু ডক্টর ইউনূস না, এখানে যারা আছেন উপদেষ্টাদের অনেকে আছেন যারা আর অত বেশি ওই ক্ষমতার জন্য লালায়িত না।
একটা বিষয় হয়তো ডক্টর ইউনূসের বক্তব্য বা অন্তর্বর্তী সরকারের বক্তব্যে রাজনৈতিক দলগুলো হতাশ হয়েছে, সেটি হচ্ছে যে সব সংস্কারের পরে নির্বাচন। তাহলে এই সংস্কার কতদিন ধরে চলবে? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর? এটা কবে? তাহলে কবে নাগাদ সব সংস্কারের পরে কবে নির্বাচন ডিক্লেয়ার করা হবে? কবে তারা ক্ষমতায় আসবে? তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনা নামছেন আর তারেক জিয়া এয়ারপোর্টে ঢুকছেন বাংলাদেশে আসার জন্য। এই যে দৃশ্য একবার একটু কল্পনা করেন তো, যেটি আজ থেকে 1 সপ্তাহ আগে আমি যদি বলতাম, আপনারা আমাকে পাগল বলতেন। আজ থেকে 1 বছর বা 6 মাস আগে যদি আমি কথা প্রকাশ্যে বলতাম, খুব দৃঢ়তার সাথে এই কথা বলতাম, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো। কিন্তু আজকে সেটাই বাস্তব। এবং একটা সময় আমি তারেক রহমান সাহেব সম্পর্কে বলি, তাকেও আমি একটা সময় বলেছি, তিনি একটা সময় খুব হতাশ হয়ে পড়লেন। আমি তাকে বললাম যে এই আজকের তারেক রহমানের জীবনে যা কিছু ঘটছে, এটা আমি তাকে 2019 সনে আমি তাকে বলে দিয়েছিলাম যে এইভাবেই আপনার জন্য একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। আপনি বিভ্রান্ত হবেন না, আপনি দৃঢ় থাকুন, নিজের সিদ্ধান্তের উপর অটল থাকুন। এবং সেদিন তিনি যেভাবে হেসেছিলেন এবং যেভাবে নিঃশ্বাস নিয়েছিলেন, জোরে জোরে নিঃশ্বাস নিয়েছিলেন, সে দৃশ্য আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে ভিক্ষুকের মতো তিনি আশ্রয়ের প্রার্থনা করে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন। তার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়, যার জুতো টানার জন্য এই কয়দিন আগে বাংলাদেশে কোটি মানুষের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত, যার স্টাইল, যার কথাবার্তা, যার পোশাক আশাক সব কিছু অনুকরণ করার জন্য, তাকে তেল দেওয়ার জন্য যে প্রতিযোগিতা হতো, এখন সেই সজীব ওয়াজেদ জয় তার বয়োবৃদ্ধ মাকে নিয়ে এবং তার যে বোন, যার তালাক হয়ে গেছে, সেই বোনকে নিয়ে কি যে দুর্বিষহ একটি অবস্থার মধ্যে আছেন। সাম্প্রতিক সময় তার কিছু সেই ভিডিও ফুটেজ যেটি ভাইরাল হয়ে গেছে, পরপর 2টি ভিডিও ফুটেজ, সেটির মাধ্যমে আমরা জানতে পারছি। আমার নিজের একটা অভ্যাস হলো যে আমি সাধারণত কারো যখন বিপদ আসে, দুর্বলতম অবস্থায় কেউ থাকে, তাকে নিয়ে আমি নেতিবাচক কথা বলা, খোঁটা দেওয়া, এই জিনিসগুলো আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে আমার পছন্দনীয় নয়। যখন শেখ হাসিনার ক্ষমতার সূর্য একদম মধ্য গগনে, তখন তার সমালোচনা করেছি, নিষ্ঠুর সমালোচনা করেছি। এমনকি যখন তার কাছাকাছি ছিলাম, সংসদ সদস্য ছিলাম, তখনও সমালোচনা করেছি সামনের সামনে দাঁড়িয়ে। আজ ডক্টর ইউনূস বাংলাদেশের সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আমি 2012 সনে শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে বলেছিলাম, অনেক মানুষের সামনে, একা একা নয়, একান্ত বৈঠকে তার রুমে, গণভবনে, যে আপা ডক্টর ইউনূসের বিষয়টা মিটমাট করে ফেলেন। তো তিনি অনেক আশ্চর্য হয়ে গেছিলেন যে ছেলেটা সাহস হলো কি করে, যেখানে জাহাঙ্গীর কবির নানক, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর এস টি ইমাম, উবায়দুল কাদের, এরকম অন্তত 15-20 জন উপস্থিত ছিলেন, সব শীর্ষ নেতৃবৃন্দ। আমাদের প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা বৈঠক হলো। গত 53 বছরে বাংলাদেশে একটা রাজনৈতিক ট্রেন্ড চালু হয়েছে, যে যত বেশি চাপা মারে, যার গলার আওয়াজ যত বেশি মোটা, যত বেশি স্ট্রং, তারে মানুষ তত বেশি ভয় পায় আর মনে করে সেই লেভেলের নেতা। কিন্তু হোয়াট ইজ দ্য মিনিং অফ এ লিডার? একটা লিডারশিপ কেমন হয় সেটা জাস্ট গত কয়েকদিনে ডক্টর ইউনূস একটা জায়গাতে দেখাইলেন। দেখেন যে ত্রাণ ইস্যুতে আসছি আমরা, মেইন আনসার ইস্যুতে, বাট ত্রাণ ইস্যুতে আলাদা কোনো বক্তব্য নাই, কোনো রকম ভুংবাং কথাবার্তা নাই। ঠাস করে এসে একটা সিদ্ধান্ত নিয়ে আসলো কি 1000 কোটি টাকা মানে এনজিওগুলোর মাধ্যমে তিনি এই বন্যা ইস্যুতে সাপোর্ট করতে যাচ্ছেন। ভাবা যায় আমাদের অন্যান্য দলগুলো হলে কি করতো? এই 1000 কোটি তো 1 সপ্তাহ ফেসবুকে খালি নেতারা, কর্মীরা, মানে প্রিয় অভিভাবক পয়লাটুলা গরম করে ফেলতো। বাট এটা তার ডিউটি, যিনি রাষ্ট্রের প্রধান হবেন বা যারা এমপি মন্ত্রী হবেন। আমরা ভুলে গেছি যে এরা হচ্ছে আমাদের সেবক, আর সেবকরা মালিক হয়ে বসে জনগণরে এতদিন বাসে দিছিল। তো এবার আসেন, আগের সরকারের মতন হালকা মনে কইরা আনসাররা ভাবছিল যে না, খেলাটা খেলা ফেলি, সামহাউ মোটিভেটেড বাই ইন্ডিয়ান র, অথবা সামহাউ এরা ডিস্টারবেন্সে ছিল। আমি এখানে 20,000 যে আনসার সদস্যরা আসছে তাদের কথা বলছি না, এদের যারা লিডিং দিচ্ছিলেন, মূল যারা কারিগর, লাইক পিলখানা হত্যাকাণ্ডে
সব সদস্যরা কিন্তু জানতো না এখানে কি হতে যাচ্ছে। যখন মন নিছে তখন অনেকে সেখান থেকে পালাই গেছে, বাট এটার শাস্তি সবাই পাইছে। তবে ডক্টর ইউনূসের সরকার গণহারে এই শাস্তিটা দেয় নাই, টেকনিক্যালি শাস্তি দেওয়া হচ্ছে। প্রথমত যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে, আইডেন্টিফাই করা হয়েছে কয়েকজনকে। এরপরে যেটা করেছে অন ইমার্জেন্সি আনসারের উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে। ইটস এ ভেরি রাইট ডিসিশন। আজকের দিনে খুবই সুন্দর একটা ডিসিশন, সুন্দর একটা অ্যাকশন নেওয়া হয়েছে। বাংলাদেশের আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীটির উপমহাপরিচালক পদমর্যাদার 9 জন এবং পরিচালক পদমর্যাদার 10 জন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা 1 থেকে আলাদা প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়। এখন কেন এই কোন কোন ডিডিজিকে বদলি করা হলো? আনসার একাডেমির ডেপুটি কমান্ডার নুরুল হাসান ফরিদিকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের যেই কি বলা হয় যে ডিডিজি ছিল সাইফুল্লাহ রাসেলকে সদর দফতরে, খুলনা রেঞ্জের ডিডিজি শাহ আহমদ ফজলে রাব্বিকে রাজশাহীতে, সিলেটের ওনাকে ময়মনসিংহে, রাজশাহী রেঞ্জেরটাকে পাঠানো হয়েছে আনসার একাডেমির ডেপুটি কমান্ডার করা হয়েছে সদর দফতরের। ডিডিজি অপারেশনাল ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে, ময়মনসিংহের যিনি ছিলেন তাকে চট্টগ্রামে, বরিশালেরটাকে পাঠানো হয়েছে ঢাকাতে, ঢাকাটা পাঠানো হয়েছে আপনার কি বলা হয় যে সিলেটে। এখন হঠাৎ করে কেন আসলে এটা করা হলো? প্রজ্ঞাপনের নিচে বড় অক্ষরে লেখা আছে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। সরকারের কাছে গোয়েন্দা মন্ত্রণালয় বা যে গোয়েন্দা সেক্টরগুলো আছে তাদের কাছে তথ্য আছে। সামহাও এই যে আজকে এতগুলো মানুষকে নাড়াচাড়া করছে, অফকোর্স হয়তো পেছনে সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস ছিল, অথবা সামহাও যেহেতু তাদের প্রত্যেকের নিয়োগটা ম্যাক্সিমাম যারা আছেন এই পদমর্যাদাগুলো পেয়েছিলেন গত সরকারের আমলে, তো সেই ক্ষেত্রে সরকার কোনো ধরনের ঝুঁকিতে যাচ্ছে না। মানে বড় বড় মানুষগুলোকে তাদের যে আখড়াটা গড়ে উঠছিল একটা বেসিস, বাংলাদেশে গত বেশ কয়েক বছর ধরে আমরা যেটা দেখি যে সরকারের সাথে সুসম্পর্ক তৈরি করা প্রশাসনের বিভিন্ন সেক্টরের লোক একটা জায়গায় বসলে এই জায়গায় তার যায় না, তার বদলির অর্ডার আসলে হয়তো এমপি নয়তো মন্ত্রী নয়তো উপরের, এরপরে আরও উপরের মানুষ ফোন করা তার বদলি ক্যান্সেল হয়েছে। ঢাকা ওয়াসার তাকসিম না তাকসিম খান, ভাই এই লোকটা কি বুঝাতে ছিল, আমি নিজে 3টা ভিডিও বানাইছি তারা নিয়ে। এরকম অনেক জায়গায় যে সালাউদ্দিন ফুটবলটারে খায়া ফেলছে, পাপন কাকু ক্রিকেটারে খায়, ভাই পদত্যাগই করে না, মনে করছে আর কি। তো বুঝাতে পারছি ডক্টর ইউনূস সাহেবের সরকার একটা কাজ করে কথা কম বলে। মানে বাংলাদেশের রাজনৈতিক মানে একটা ইস্যু কি যে বেশি চাপা মারতে পারবে, আর জনগণের মুখ ভুলাই না কথা, এইসব কথার দিন শেষ। উন্নত বিশ্বের রাজনৈতিক নেতারা কথা কম বলে, কাজ বেশি করে। কমিটেড জনগণের কাছে নির্বাচনী ম্যানিফেস্টিং আসছে যে ভাই দেখো এই কর্ম ফাইন, তারা রাষ্ট্র ক্ষমতায় গেছে, এগুলো করা লাগে, না করলে ভোটের মাধ্যমে বাদ, তুমি কোনো ডিস্টার্ব হচ্ছে তোমার সেক্টরে তুমি পদত্যাগ করতে হবে। কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তান এগুলো তো সোজা না, বহুত সাধনার পর 30-40 রাজনীতি কইরা বছর, তারপরে ধরেন মার কাঠ ভঙ্গিতে টাকা পয়সা খরচা কইরা গুন্ডামি টুন্ডামি কইরা, আবার কেউ আছে নানা খালা মামা দুলাভাইয়ের পোস্টে থেকে আইসা পাইছে, ভাই এত সোজা। হ্যাঁ, যখন কোনো ফায়দা থাকে না তখন অটোমেটিক পদত্যাগ করতো। এখন দেখেন অটো পদত্যাগ শুরু হয়ে গেছে না, কারণ জান এই জায়গাগুলোতে ফায়দা নাই, বিপদে পড়বে। তো ধন্যবাদ ডক্টর ইউনূসের সরকারকে এই সিদ্ধান্তটার জন্য। ভালো থাকুন। আর বাকি যারা কুয়ের চেষ্টা করছেন, প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।